প্রায় 15 বছর আগের কাহিনী। তখন আমি নতুন নতুন আমেরিকায় গিয়েছি। সেখানকার একটি রেস্টুরেন্টের ওয়েটার ছিলাম তখন। প্রথমে যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির মালিক হঠাৎ একদিন জানায় যে সে তার বাড়িটি ভেঙে ফেলবে। তখন যেই বাড়িতে আমি সহ আমার 2 জন সঙ্গী থাকতাম, তাদেরকে নিয়ে আমেরিকার বোস্টন শহরের একটি নির্জন এলাকার একটি বেশ পুরনো 2 তলা বাড়ি পরবর্তীতে বসবাসের জন্য খুঁজে বের করি। বাড়িটা কিছুটা পুরনো হলেও সুন্দর ছিল এবং তুলনামূলকভাবে ভাড়া কম হওয়ায় 3জনই রাজি ছিলাম। বাড়িটি যার কাছ থেকে নেই তাকে আমরা পুরো 1 মাসের ভাড়া শোধ করে বাড়িতে উঠি। বাড়িটি ডুপ্লেক্স সিস্টেমের ছিল, কিন্তু আমাদেরকে শুধু নিচের তলায় থাকার অনুমতি দেন। বাড়িটি খুলে দিয়ে যাওয়ার দিন কেয়ারটেকার আমাদের বলে যান মাঝে মধ্যে কিছু আওয়াজ হতে পারে যেগুলো কখনো কান দেবেন না, এবং আওয়াজের উৎস খুঁজে তার পেছনে কখনো যাওয়ার চেষ্টা করবেন না। লোকটার কথা শুনে কিছুটা খটকা লাগলো, সন্দেহ হলো। আবার সন্দেহ বাড়ায় বাড়িটার 2য় তলায় যাওয়ায় যে সিঁড়িটা আছে সেটা দেখলাম যে কাঠ দিয়ে এমন ভাবে বন্ধ করা যাতে কেউ ওপরে যেতে না পারে। বাড়িতে কি কোনো সমস্যা আছে নাকি, এই কথা কেয়ারটেকারকে জিজ্ঞেস করতে সে থতমত খেয়ে বলে, সমস্যা থাকলে কি আপনাদের কাছে ভাড়া দিতাম। তখন আমি বললাম, তাহলে ওপরে যাওয়ার সিঁড়ি বন্ধ কেন এবং কিসের আওয়াজের কথা বলছেন? কেয়ারটেকার বলল, ওপরের তলায় কিছু মূল্যবান জিনিসপত্র আছে, তাই কারো যাওয়ার অনুমতি নেই এবং আওয়াজ স্বাভাবিকভাবে আসতেই পারে, ওইগুলোতে কান দেবেন না। আমি এখন আসি, এই বলেই কেয়ারটেকার তাড়াহুড়ো করে চলে গেলেন। কিছুটা সন্দেহ থাকায় আমরা সেই সন্দেহ নিয়েই বাড়িটিতে থাকতে শুরু করলাম। প্রথম দিন ভালো কাটলো। ঘটনা শুরু হয় 2য় দিন থেকে। রাত 3টা, এক বিকট আর্তচিৎকারে ঘুম ভেঙে যায়। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় শরীরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। বোঝার চেষ্টা করলাম কিসের আওয়াজ হতে পারে এটা। বুঝতে পারলাম অতিরিক্ত যন্ত্রণায় কাতর কোনো নারীর আত্মচিৎকার এটা। শব্দের উৎস খুঁজতে যাবার জন্য বের হয়ে উঠলাম এবং রুম থেকে বের হব এমন সময় মনে পড়ল কেয়ারটেকারের কথা। সে কোন রকম আওয়াজে কান দিতে মানা করেছে। অনেক কিছু ভাবার পর ঠিক করলাম সকালে উঠে বিষয়টা নিয়ে খোঁজ করব। পরের দিন সকালে বিষয়টা নিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও কিছু জানতে পারলাম না। 3য় দিন রাতেও ঠিক একই রকম আওয়াজ শুনলাম, কিন্তু মেয়েলি কণ্ঠটার পর পুরুষ কণ্ঠ বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পেলাম। কিছুটা ভয় পেলাম, তাই কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার এক সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর খেয়াল করলাম ওপরের তলার যে সিঁড়িটা কাঠের ব্যারিকেড দেওয়া সেটি পুরোপুরি ভাঙা। আমার আরেকজন সঙ্গীকে সাথে নিয়ে জলদি ওপরে উঠলাম। ওপরের ফ্লোরে উঠে দেখলাম রক্তে হ্যাঁচড়ানোর দাগ, যা একদম একটা রুম থেকে আরেকটা রুমে চলে গেছে। দাগ ফলো করে রুমটাতে ঢুকে যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার যেই সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা তাড়াতাড়ি তাকে নিচের তলায় নিয়ে এলাম এবং পুলিশ আর অ্যাম্বুলেন্স খবর দিলাম। আমার সঙ্গীর অবস্থা খুবই খারাপ, আইসিইউতে অ্যাডমিটেড হলো। পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করছে। আমি পুরো ঘটনা খুলে বলি। পুলিশ আমাকে বলেন, আপনারা যে এই বাড়িতে থাকতে এসেছেন এটি তো একটি পরিত্যক্ত বাড়ি, এই বাড়ি ঘিরে অনেক ভয়ঙ্কর ঘটনা রয়েছে। পরে আমি বললাম যে কেয়ারটেকার তো আমাদের তেমন কিছু বলেনি। পুলিশ অফিসার বললেন, কিসের কেয়ারটেকার? এই বাড়ি দেখাশোনা করার কোনো লোকই তো নেই এবং এই বাড়ির মালিক 7 বছর আগে মারা গেছেন। আর আপনারা যার কাছ থেকে ভাড়া নিয়েছেন সে হয়তো কোনো প্রতারণা করে পালিয়ে গেছে আপনাদের সাথে। এসব শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরে বাড়িটি পুলিশ সিলগালা করে দিয়ে চলে গেল এবং আমার সঙ্গী সুস্থ না হওয়া পর্যন্ত এই শহর ছেড়ে কোথাও যেতে না করলো আমাদের। প্রায় 1.5 মাস পর আমার সঙ্গী কিছুটা সুস্থ হলেন। পরে পুলিশ তার মুখে পুরো ঘটনা শুনতে এলো। তার সাথে ঘটে যাওয়া সেই রাতের ঘটনা সে আমাদের বলতে লাগলো। সেদিন রাতে সেও ওই আর্তনাদ শুনতে পায় এবং সেই আওয়াজের উৎস খুঁজতে রুম থেকে বের হয় এবং বুঝতে পারে আওয়াজটি ওপরের তলা থেকে আসছে। সে ওপরের তলায় যাওয়ার সিঁড়ির সামনে যেতেই কেউ একজন গোঙানো আওয়াজ করে বলে, উঠে আমাকে একটু জল দাও। সে একটু সামনে এগোতেই
তার ভেতরে কোনো এক অজানা শক্তি কাজ করলো এবং সে সিঁড়ির মাঝের কাঠের ব্যারিকেড ভেঙে ফেললো। আর একটু ওপরে যেতেই সে একটি রুম থেকে গোঙানির আওয়াজ পেল। সেই রুমের সামনে আসতেই বিচ্ছিরি এক গন্ধ তার নাকে ভেসে এলো। আরেকটু সামনে এগোতেই সে দেখতে পেল এক মুমূর্ষ নারীকে। এ কি অবস্থা তার! পুরো শরীর থেকে মাংস পুঁচে গলে পড়ছে এবং নারীটি তাকে দেখে একটু পানি দিতে বলল। এই দৃশ্য দেখে সে ভয়ে পেছন ফিরে এক দৌড় দেয়। এমন সময় সেই নারী ধপ করে তার সামনে চলে আসে এবং সে নারীর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। কোনো মতে উঠে আবার পালাবার চেষ্টা করে, কিন্তু ভয়ঙ্কর নারীটি এইবার তাকে পুরোপুরি চেপে ধরে। এক প্রকার ধস্তাধস্তি হয় তাদের মাঝে এবং অবয়বটা তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে একের পর এক দেয়ালে আঘাত করতে থাকে। ফলে এক সময় শরীর ক্ষতবিক্ষত হয়ে এক পর্যায়ে রক্তাক্ত হয়ে সে জ্ঞান হারায়। পরে খোঁজ নেবার পর আমরা জানতে পারি বছরখানেক আগে এই বাড়িতে এক দম্পতি থাকতেন। সেই দম্পতির স্বামী তার স্ত্রীকে ফেলে আরেক মেয়েকে বিয়ে করে অন্য শহরে চলে যান এবং সেই স্ত্রী এই বাড়িতে একদিন গুরুতর অসুস্থ হয়ে যত্নের অভাবে না খেতে পেয়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই বাড়ি থেকে তার পচা লাশ উদ্ধার করা হয়। তারপর থেকেই এই বাড়িটিতে অস্বাভাবিক ঘটনা ঘটে এবং কেউ থাকার চেষ্টা করলে খুব খারাপ অবস্থায় বের হতে হয়। শুনেছি এই পর্যন্ত 2 জনের মৃত্যুও হয়েছে এই বাড়িতে। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি অনেক দিন পর একটা চমৎকার ঘটনা পড়লাম আসলে, এবং এই ঘটনাটা পড়তে গিয়ে আমি কয়েকবার নিজে শিহরিত হয়েছি। আমি জানি না যে ওই বাড়িটি এখন কেমন আছে, সেই বাড়িতে যারা থাকে তারাই বা কেমন আছে। নিশ্চয়ই তাদেরকে বিরক্ত করতে আর কেউ সেই বাড়িতে যায় না। আপনি একটা বাড়ি ভাড়া নিলেন, ধরুন না সেটা ঢাকা শহর বা ঢাকার বাইরে কোনো একটা জায়গায়। সেই বাড়ির আগের কোনো ইতিহাস আপনি জানেন না। হঠাৎ করে একদিন এই পরিস্থিতির সম্মুখীন হলেন। হয়তো দেখলেন এখানে যেমন দোতলায় যাবার সিঁড়ি, ওখানে হয়তো ছাদের সিঁড়িটা বন্ধ করে দেয়া। ছাদে যাওয়ার নিয়ম নেই এটা বলেই হয়তো ক্ষান্ত হলেন। একদিন এরকম একটা পরিস্থিতির কারণে আপনি সেই ছাদে উঠে গেলেন এবং এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হলো আপনাকে। ঘটনার আসল চমক কিন্তু অন্য জায়গায়। যে কেয়ারটেকার, যে ভদ্রলোক আপনাকে সাবধান করেছিল যে ছাদে যাবেন না বা ওই সিঁড়ি ভেঙে কোথাও যাবেন না, যখন আপনি জানতে পারবেন তারই কোনো অস্তিত্ব নেই, তখন কি হবে? আপনি একটা বাসায় আছেন, নিচে এক দারোয়ানকে দেখেন, তিনি প্রতিদিন আপনার গেট খুলে দেন। রাত করে বাসায় ফেরেন, তিনি দরজা খুলে দেন। একদিন হঠাৎ করে আপনাদের হয়তো অ্যাপার্টমেন্টের সোসাইটির কোনো একটা মিটিংয়ে আপনি জানতে পারলেন এইরকম কোনো দারোয়ানের কোনো অস্তিত্বই এই বাড়িতে নেই, শুধু আপনারই তার সাথে দেখা হয়েছে। কেমন লাগবে একটু বলুন তো? আই এম নট এ স্টোরি টেলার, বাট আমার মনে হয় যে অ্যাজ আ লিসনার এরকম কোনো ঘটনা যেরকম ভাবে আমাকে আতঙ্কিত করে, যারা এটা ফেস করে তাদের আরো লক্ষ কোটি গুণ বেশি আতঙ্কের মধ্যে নিয়ে এসে ফেলে। যদি কোনো ঘটনা থাকে এরকম, জানিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। অপেক্ষায় থাকলাম আপনার ঘটনায়। চলে যাই আমাদের পরের স্টোরিতে। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সবসময় ভালো থাকেন বলেই আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করলাম না। আমার নাম রবিউসানি নুহাস। কিছুদিন আগে একটি ঘটনা পাঠিয়েছিলাম, আপনি সেই ঘটনা পড়ে শুনিয়েছেন বলে আবার ঘটনা পাঠানোর আগ্রহ পেলাম। আজকে আমি আমার ফুফাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনা শুরু করার আগে আমার আপুর নামটা
বলে নেই। আমার আপুর নাম ইসরাত জাহান সাফিয়া। এটা আমার আপুর সাথে ঘটা একটি ঘটনা। আপু যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। 2013 সালের কথা। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। 2012 সালের নভেম্বর মাসে আমরা বাসা চেঞ্জ করি। ওই বাসাটা 4 তলা, আমরা দোতলায় উঠি। আমাদের বাসার নিচের তলায় থাকতেন যারা, তাদের খুব অল্প দিনেই খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে। সম্পর্কটা আরো ভালো হওয়ার কারণ হচ্ছে সেই বাসায় আমার সমবয়সী একটি মেয়ে ছিল। ওর নাম নিশি, সেও ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। তাই আমাদের ভাবটা জমে উঠেছিল। আমরা বিকেলে প্রায়ই ছাদে উঠে গল্প করতাম। দেখতে দেখতে আমাদের এক্সাম চলে এলো। তখন আর আগের মতো নিয়মিত ছাদে যাওয়া হতো না। পরীক্ষা শেষ হলো, আমি আর নিশি আবার আগের মতো আড্ডা দেওয়ার জন্য ছাদে চলে যেতাম। একদিন গল্প করতে করতে ভূত নিয়ে আমাদের গল্পের মূল বিষয়বস্তু হয়ে ওঠে। ও আমাকে বলল, তুমি জিন বিশ্বাস করো? আমি বললাম, হ্যাঁ করি। কখন তাদের দেখেছো? আমি মাথা নাড়িয়ে না বললাম। এবার আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, নিশি তুমি এমন ভাবে জিজ্ঞেস করছো যেন তুমি নিজেই দেখেছো। নিশি বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বললাম, আচ্ছা বলো। তখন মাগরিবের আজান দিয়ে দেয়। নিশি বলে, তুমি আমাদের বাসায় 1 ঘন্টা পরে এসো, তোমাকে আমি কিছু বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাল আসি? নিশি বলল, না আজই। আমার কেমন যেন লাগলো ব্যাপারটা। অনিচ্ছা থাকা সত্ত্বেও বললাম, আচ্ছা আসবো। ওর বাসায় এই প্রথমবার গেলাম। ও সোজা ওর রুমে আমাকে নিয়ে গেল। ছোট্ট একটা রুম, খুব গুছানো। ও আমাকে বসতে বলল। 5-10 মিনিট কথা বলার পর খেয়াল করলাম যতবারই ও আমাকে কিছু বলতে চাচ্ছে দেখি আন্টি উঁকি দিচ্ছে। আমার যতদূর মনে হলো যে আন্টি নিশিকে কারো সাথে মন খুলে কথা বলতে দেন না, কিংবা আন্টির লুকিয়ে কথা শোনার ইচ্ছে হচ্ছিল। যাই হোক, আমি পাত্তা দিলাম না। কথা বলতে বলতে হঠাৎ আমার খুব পানির পিপাসা পেল। ও পানি আনতে অন্য রুমে গেল। এইবার চোখ পড়ল ওর টেবিলের ওপর। দেখলাম একটা পানি ভর্তি বড় বোতল রাখা আছে। আমি বোতলটার মুখ খুলে পানি খেতে যাব, তখনই ওর মা রুমে এসে বলল, ওটা নিশির পানি পড়া বোতল, ওটা ধরো না। উনি হঠাৎ রুমে চলে আসায় চমকে গিয়ে বোতলটা আমার হাত থেকে পড়ে গেল। নিশি এসে বলল, কিছু হবে না, আমি দেখছি। মনে হলো আন্টি আমার উপর রেগে গেলেন। এইবার দরজা লাগিয়ে নিশি আমার পাশে বসলো। আমি বললাম, এই পানি পড়া কিসের জন্য? ও একটু ভেবে বলল, আমার কথা ছাড়ো, বলবো সব। আচ্ছা, তুমি কি রোজ সকালে দড়িতে লাফ দাও? আমি বললাম, হ্যাঁ মাঝে মাঝে। ও আমার হাতটা শক্ত করে ধরে বলে, আর দড়ি লাফ দিও না প্লিজ। আমি জিজ্ঞেস করলাম, তোমার ঘুমের অসুবিধা হয়? তাহলে আমি বিকেলে দড়িতে লাফ দেব। ও মাথা নাড়িয়ে বলে, তোমাকে আমি মানা করছি, তুমি কোনো দিনও দড়িতে লাফ দিও না। এইবার আমি সত্যি সত্যি মনে মনে রেগে যাচ্ছি, কিন্তু প্রকাশ করছি না। এমন ভাবে বলছে যেন আমার বাসায় দড়িতে লাফ দেওয়ার ব্যাপারটার স্বাধীনতাটুকু পর্যন্ত আমার নেই। আমি দড়িতে লাফ দিলে ওর কি সমস্যা আমি বুঝতে পারছিলাম না। আমি বলি, দেখো, কেন নিষেধ করছো যদি কোনো সমস্যা না থাকে? ও আমাকে থামিয়ে দিয়ে বলে, তোমার সমস্যা হবে, কষ্ট হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাফিয়া, আমি তোমার ভালো চাই। এইবার আমি রেগে গিয়ে ওর হাতটা সরিয়ে বললাম, হয় নিষেধ করার কারণটা বলো, আর না হলে আমাকে মানা করো না। আমি বাসায় গেলাম। পেছন থেকে অবশ্য ও কয়েকবার ডেকেছিল, আমি পাত্তা দেইনি। রাতে খুব খারাপ লাগছিল। ওর সাথে ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি আমার। ভেবেছি কাল ছাদে দেখা হলে সরি বলে দেব, কিন্তু ওকে আর আমি পরের দিন ছাদে পাইনি। তাই সোজা তার বাসায় গেলাম। দেখি বাসায় 7 তলায় তালা মারা। মার কাছে শুনতে পাই ওরা গ্রামের বাড়ি গিয়েছে। ভাবলাম তাহলে পরে দেখা করে নিব। এদিকে আবার শুরু করলাম দড়িতে লাফ দেয়া। ভাবলাম ওরা বাসায় নাই, ওদের আর সমস্যা হবে না, ইচ্ছে মতো দড়িতে লাফ দিতাম। হঠাৎ খেয়াল করি আমার কোমরে ব্যথা অনুভব করছি, তাও দড়িতে লাফ দিলাম। ভাবলাম একদিন এক্সারসাইজ না করলে আমার শরীর আরো ব্যথা করবে, কিন্তু না, ব্যথা আমার মোটেও কমছে না। এই ব্যথা যেন যন্ত্রণায় পরিণত হচ্ছে। লুকিয়ে লুকিয়ে প্যারাসিটামল খেতে লাগলাম, না, তাও কমছে না। এমন দিন গেল আমি একদিনে 4-5টা প্যারাসিটামল খাচ্ছি, কিন্তু ব্যথা কমছে না। মা ইদানিং খেয়াল করছেন আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আগের মতো ছোটাছুটি করতে পারছি না, কেমন যেন নিস্তেজ ভাব। ব্যথা সহ্য করতে না পেরে মার সামনে একদিন কেঁদেই দেই। মা বলে, কাল ডাক্তারের কাছে নিয়ে যাব, ধৈর্য ধরো, রাতটা পার করো কোনো রকম, আমি সকালে উঠে যাব। একই দেখি আমার গায়ে জ্বর,
ব্যথার সীমা পরিসীমা যেন বাঁধ ভেঙে ফেলছে। এত যন্ত্রণা আমার আগে হয়নি। আমি একা শুয়ে থেকে আর উঠে বসতে পারছি না। মাকে ডাকলাম। মা এসে আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন। আমাকে মা বসতে সাহায্য করলেন। বিশ্বাস করেন, এত যন্ত্রণা আমার আগে কখনো হয়নি। মনে হচ্ছিল আমার কোমরের হাড় ভেঙে গিয়েছে। ব্যথায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। টানা 30 মিনিট পর আমি উঠে বসি। মাকে বলি, আমার গলা শুকিয়ে গিয়েছে, আমাকে পানি খাওয়াও। আমি টানা 3 গ্লাস পানি খেয়েছিলাম। আসলে আমার গলা না, আমার যেন আত্মাটাই শুকিয়ে গিয়েছিল। সকাল পেরিয়ে দুপুর হলো। এই ব্যথায় যেন আরো এক নতুন মাত্রা যোগ হলো। যেমনটা আমাদের ঘুমের সময় পায়ের মাসেলের রগের টান পড়লে হয়, ঠিক তেমন। আর সহ্য করতে পারছি না, কিছুক্ষণ পরপরই রগের টান। এদিকে মা তো অস্থির। আমার মামা অর্থোপেডিক্সের ডাক্তার। মা এইবার মামাকে কল দিয়ে বিস্তারিত বললেন। মামা এক্স-রে করে দেখেন, আমার হাড়ে ফ্র্যাকচার হয়নি, তবে এত যন্ত্রণা কিসের মামা বুঝতে পারছেন না। মামার দেওয়া ওষুধে ব্যথা কমছে না। যতক্ষণ ওষুধের পাওয়ার থাকে ততক্ষণ ব্যথা থাকে না। এটা তো আমার চিন্তার বিষয়। এদিকে দিনে দিনে আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। বিছানায় বসেই খাওয়া, ঘুম আর ঘরের ভেতরে টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল। সবটা আমার মা একা করেছিলেন। মা গভর্নমেন্ট স্কুলের হেডমিস্ট্রেস, তাই মাকে সারাদিন কাছে পেতাম না। তখন আরো বেশি মনে হতে লাগলো আমি একা, আর মা ছাড়া আমি একদম চলতে পারবো না। আমার পৃথিবী যেন ধীরে ধীরে ছোট হয়ে আসতে লাগলো। ফেসবুকে দেখি সব ফ্রেন্ডরা বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছে। তখন মনটা আরো বেশি খারাপ হয়ে যেত। মনে হতো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যেন আমাকে ভুলে যাচ্ছে। কেমন একটা একাকিত্ব আমাকে ঘিরে ধরেছে। 20 দিন পরেও যখন আমার সুস্থতার কোনো আলামত পাচ্ছিলাম না, তখন মামার পরামর্শে অন্য এক ডাক্তারের কাছে যাই। উনি আমাকে এমআরআই করতে দেন। আমি তো হাঁটতেই পারি না, তাই আমাকে হুইল চেয়ারে করে এমআরআই করানো হয়। হুইল চেয়ারে বসে মনে হচ্ছিল, এটাই যদি আমার লাইফ হয় তাহলে কি হবে। আমি তো বেঁচে থাকতে পারবো না, আমি বেঁচে থেকেও মরে যাব। যাক, ডাক্তার আমাকে ওষুধ দিলেন। উনি বললেন ভালো হয়ে যাবে। আমার বিশ্বাস হয়নি, তাই কেঁদে দিলাম ডাক্তারের সামনেই। মা রোজ নামাজ পড়ে কাঁদতেন আমার অসুস্থতার জন্য। আমিও পাশের রুমে মায়ের কান্না শুনে কাঁদতাম। দিনগুলো খুব কষ্টে কাটতে লাগলো। কিছুদিন পরের কথা বলি। আমি ঘরে একা, হঠাৎ কান্নার শব্দ পেয়ে ঘুম ভাঙে। কান্নাটা একটা বাচ্চার কান্না মনে হলো। বাচ্চাটা এমন ভাবে কাঁদছে যেন আরেকটু বেশি কাঁদলে ওর গলা দিয়ে বমি হয়ে যাবে। মাকে এত ডাকলাম, মা আসলো না। আমি একা একা শুয়ে উঠে বসার চেষ্টা করলাম। এত কষ্ট হচ্ছে, তাও যেন উঠে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছি, হার মানছি না। কতক্ষণ পর বসতে পেরেছিলাম বলতে পারবো না। এখন তো দাঁড়াবার পালা। সাহস করে ওয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করি। মনে হচ্ছিল কোমরের রগগুলো টানছে। টনটন ব্যথা, কি যন্ত্রণা, যেন রগগুলো ছিঁড়েই যাবে। শুনতে পেলাম বাচ্চাটার কান্নার সাথে সাথে কাশি হচ্ছে। বুঝলাম ওকে শান্ত করতে না পারলে খারাপ কিছু হবে। কিভাবে যেন চেষ্টা করে দাঁড়িয়ে গেলাম। এখন হাঁটবো কিভাবে? আমার গলা শুকিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখলাম বালিশের কাছে আমার পানির বোতল। এখন নিতে গেলে যদি আর দাঁড়াতে না পারি, এই ভেবে পানি খাইনি। এখন যেন বাচ্চাটা ঘন ঘন কাশতে লাগলো, আর যেন জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। মনে মনে আমি আল্লাহর নাম নিচ্ছিলাম, আমাকে একটু শক্তি দাও আল্লাহ, মাসুম বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে। একটু একটু করে আমি পাশের রুমে হেঁটে যেতে চেষ্টা করি। ওয়াল ধরে ধরে এক পা করে এগোতে থাকি। জানি না কতক্ষণ লেগেছিল। গিয়ে দেখি একটা সুন্দর বাচ্চা, মুখটা এত মায়া, 8-9 মাস বয়স হবে। বললাম, এই দেখো আমি এসে গিয়েছি, কেঁদো না, আমার কাছে আসো। আসো বলছি, দেখলাম ও এলো না। তাই আমি ওখানে দাঁড়িয়েই তার কান্না থামানোর চেষ্টা করছি, তাকে হাসানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর কান্নাটা থেমে গেল। ও খুশি হয়ে যেন আমাকে দেখে। আমি ভেঙচি কেটে তাকে আরো হাসাচ্ছি। কি মিষ্টি হাসি, মাশাআল্লাহ। হঠাৎ আমার মা আমাকে ডাক দেয়। আমি মায়ের ডাকে সাড়া দিয়ে চোখ খুলে বুঝতে পারি আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। সেই দিন সকালে আমি নিজে উঠে বসার চেষ্টা করি। ভাবলাম স্বপ্নে তো ঠিক উঠতে পেরেছিলাম, তাই চেষ্টা করে দেখতে চেয়েছিলাম। কিন্তু সেদিনও একা শুয়ে থেকে উঠে বসতে পারিনি। মুচকে এসে মনে মনে বললাম, স্বপ্ন তো স্বপ্নই। সাফিয়া, তোমার জীবন 4 দেয়ালে বন্দী। এরপর থেকে প্রায়ই যেন বাচ্চাটাকে আমি স্বপ্নে দেখতে শুরু করি। স্বপ্নে ওর সাথে গল্প করি, খেলি, কিন্তু কখনোই তাকে স্পর্শ করিনি। যেন নির্দিষ্ট দূরত্ব আমাদের মাঝে। আমি চাই ওকে আদর করতে, কোলে নিতে, কিন্তু ওকে ধরতে পারি না। তবে একদিন স্বপ্নে একটু অন্যরকম কিছু দেখি। বাচ্চাটার হাসির শব্দে আমার ঘুম ভাঙে। তাকে একবার দেখবো বলে আমি পাশের রুমে ছুটে যাই। বিশ্বাস করেন, ওর কাছে যাওয়ার পর আমাকে এই অসহ্য ব্যথা সহ্য করে যেতে হয়। তাও তাকে একবার দেখার ইচ্ছেতে আমি পাগলের মতো সেদিকে ধাবিত হই।
তখন স্বপ্ন না বাস্তব আমি বুঝি না, আমার কাছে সবকিছুই সত্যি মনে হয়। এবার দেখি বাচ্চাটি খাটের উপরে বসে হাসছে আর খেলছে, আর লক্ষ্য করে দেখি ওর পাশে কেউ নামাজ পড়ছে। বাচ্চাটা এত খুশি আমাকে দেখে, কি বলবো, যেন ও আমাকে দেখে হামাগুড়ি দিয়ে ছুটে আসতে চাচ্ছে। আমি খেয়াল করলাম বাচ্চাটা যেন খাটের খুব কিনারায় চলে এসেছে, আর একটু এগোলেই পড়ে যাবে, মাথা ফাটবে। এ দেখে আমি পাশে যে নামাজ পড়ছে তাকে বলছি, এই যে বাচ্চাটাকে ধরেন, ও পড়ে যাবে। মনে হলো উনি নামাজের ধ্যানে শুনতেই পাননি আমার কথা, আমি যে ডাকছি। বুঝলাম বাচ্চাটি যখন এগোবে তখনই এক দৌড়ে ওকে ধরতে চাই। নামাজে বসা মহিলাটি মনে হলো চমকে গেলেন। ওকে ধরতে পেরেছি, কি শান্তি লাগলো আমার। সেদিন ফজরের আজান শুনে ঘুম ভাঙে। আমার ঘুম ভাঙলে মনে মনে ভাবি, বাচ্চাটা ব্যথা পেত আমি না ধরলে। আমি হেসে বলি, যাক, এটা তো স্বপ্ন ছিল। আজ অন্য দিনের তুলনায় অনুভব করলাম ব্যথাটা কম। মনে হচ্ছে একটু চেষ্টা করলে আজ শোয়া থেকে উঠে বসতে পারবো। সত্যি সত্যি তাই হলো। ধীরে ধীরে ব্যথাটি কমতে লাগলো। ৩-৪ দিনের মধ্যে আমি একা একা বসতে পারি, সাথে একটু চেষ্টা করে দাঁড়াতেও পারি। সবই আল্লাহর রহমত আর আমার মায়ের দোয়া। আমি দোয়া করি আমার চরম শত্রুরও যেমন এমন কষ্ট না হয়। কিছুদিন পর আমাকে দেখতে নিশি এলো। আমি ওকে দেখে খুব খুশি হলাম। অনেক দিন পর এসেছে। আমি বললাম, আমি যে অসুস্থ তুমি শোনোনি? আসুনি কেন? ওই দিন একটু রেগে গিয়েছিলাম বলে তুমি রাগ করে আমাকে দেখতে আসোনি? জানো আমি তোমার কথা কত মনে করেছি, কত একা লাগতো আমার। ও আমাকে বলেছিলাম না, দড়ি লাফ দিও না, দেখছো কেমন অসুস্থ হলে। আমি বললাম, আল্লাহর রহমতে আমি এখন একা বসতে পারি, নিজে নিজে দাঁড়াতেও পারি। ও হেসে বলল, তুমি হাঁটতেও পারবে, দৌড়াতেও পারবে। তুমি দৌড়িয়ে যেভাবে বাচ্চাটিকে বাঁচিয়েছো, তার কান্না থামিয়েছো। আমি হেসে বলি, আর বলো না, কি মিষ্টি করে হাসে ওই বাচ্চাটা। নিশি চলে যাচ্ছে। মনে হলো খুব তাড়া। আমি বললাম, বসো, কিছু খেয়ে নাও, মাকে ডাকি। নিশি বলল, মা ছাদে গিয়েছেন, দরজা খোলা ছিল তাই ঢুকে পড়েছি। এবার যাই সাফিয়া, আর চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। নিশি চলে যাচ্ছে। কয়েকবার তার নাম ধরে ডাকলাম। একটু পর মনে হলো, সে কি, ও আমার স্বপ্নের কথা কিভাবে জানলো, যেটা আমি মাকেও শেয়ার করিনি। নিশি, নিশি একটু দাঁড়াও। কয়েকবার নাম ধরে ডাকলাম, সাড়া দিল না। মনে হলো ও ততক্ষণে বাসায় চলে গেছে। ভাবলাম পরে ওর কাছ থেকে জেনে নেব স্বপ্নের কথা কিভাবে জানলো। কি আশ্চর্য! ধীরে ধীরে আমি সুস্থ হতে লাগলাম, যেন দ্বিতীয়বারের মতো নতুন করে বাচ্চাদের মতো হাঁটতে শিখলাম। খেয়াল করলাম স্বপ্নে বাচ্চাটিকে আর দেখি না। 5 মাস লেগেছিল সুস্থ হতে। কিভাবে যে দিন চলে গিয়েছিল আল্লাহই জানেন। মনে মনে ভাবলাম আজ নিশির বাসায় যাব। বিকেলে ওদের বাসায় গেলাম। গিয়ে দেখি ওর মা বাসায়। বললাম, আন্টি, নিশি কোথায়? ওকে একটু ডেকে দেন না। আন্টি এমন ভাবে আমার দিকে তাকিয়ে বলল, তুমি জানো না নিশি 3 মাস আগে বাসা থেকে পালিয়ে গিয়েছে, ও বিয়ে করেছে। আমি অবাক হলাম। 3 মাস আগে? তার মানে আমি তো 10-12 দিন আগে ওর সাথে কথা বলেছি। কি বলেন আন্টি, বিশ্বাস হচ্ছে না। তখন উনি নিশির কথা আমাকে কিছু বললেন। আমার প্রশ্ন হলো, সেই দিন তাহলে আমি কার সাথে কথা বলেছিলাম? সেই দিন কে আমার পাশে ছিল? সব যেন এলোমেলো লাগলো। মনে মনে ভাবলাম, ওর সাথে যদি আবার কোনোদিন দেখা হয় তাহলে ওকে জিজ্ঞেস করব, ও কেন আমাকে দড়িতে লাফ দিতে মানা করেছিল। আমি যে অসুস্থ হব সেটা কিভাবে জানতো? আমার স্বপ্নের কথা কিভাবে জানলো? কিভাবে আমার বাসায় এসেছিল? অনেক অনেক প্রশ্ন জমে আছে। এই ছিল আমার ঘটনা। সেই দিন নিশির মায়ের সাথে কথা বলে নিশির পানি পড়ার কথাও জানতে পেরেছিলাম। নিশির জীবনের কথা শুনতে আগ্রহী হলে আমি শোনাবো। তবে বলে রাখি, এরপর ওর সাথে আমার আর কখনো দেখা হয়নি, কারণ আমরা 2-3 মাস পরে বাসা বদলাই। আসলে সৃষ্টিকর্তার উপর সবসময় ভরসা রাখতে হয়, তাই মাঝে মাঝে নিজে সান্ত্বনা দেই। আল্লাহ আমায় স্বপ্নে হয়তো পরীক্ষা করেছিল, পরীক্ষায় বাচ্চাটি খারাপ চাইনি বলেই হয়তো আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। সাথে সাথে মায়ের দোয়া তো ছিলই। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। খুবই কনফিউজিং একটা স্টোরি, কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই নিশি আসলে কে, এবং এই নিশি দড়িতে লাফ দেওয়ার ব্যাপারটা কিভাবে জানো, এটা আমি ডেফিনেটলি জানতে চাই আপনার কাছ থেকে সাফিয়া, এবং আপনি অবশ্যই আমাকে জানাবেন। তার আগে লিসেনার যারা শুনছেন তাদেরকে বলবো গেস করতে ঘটনাটি আসলে কি ঘটেছিল, কেন এইরকম ঘটলো। এই মেয়েটি বলল আর জীবনে এত কিছু ঘটলো, এটা আপনার সাথে ঘটলে আপনার কেমন লাগতো একটু ভেবে দেখুন। জানতে চাই নিশির এই ঘটনার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা। পাঠিয়ে দিন russell.bhuth.com@gmail.com এই অ্যাড্রেসে। চলে যাচ্ছি পরের ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhuth.com
The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি মোহাম্মদ জুবাইর ইসলাম। আমার বাড়ি সিরাজগঞ্জ সদরে কোনো একটা গ্রামে। তো আমি আজকে আপনাদের সামনে যে ঘটনাটা শেয়ার করব সেটা কতটা হয় সেটা আমার জানা নেই, তবে একটা সত্যি ঘটনা। তো এই ঘটনাটা আমি আমার দাদির কাছ থেকে শুনেছি এবং এই দাদি এই ঘটনাটা তার যে ভাইপো অর্থাৎ ভাইয়ের ছেলে, সেই ছেলের সাথে ঘটেছিল। তো সেই ঘটনাটা আমি দাদির মুখ থেকে যেভাবে শুনেছি আপনাদের সাথে আমি সেভাবেই শেয়ার করছি। তো ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর আগে ঘটে যাওয়া। তো আমাদের এই সিরাজগঞ্জে রায়পুরে জুট মিল আছে, এটা প্রায় সবাই জানেন। তো এই জুট মিলে ওই আমার দাদির যে ভাইপো, তার নাম হচ্ছে হাসমত আলী। তো তিনি ওই জুট মিলে তখন কাজ করত। তো তাদের ডিউটি ছিল 2 শিফটে। তো প্রথম শিফট 6টা থেকে 10টা পর্যন্ত, আর দ্বিতীয় শিফট ছিল 10টা থেকে 2টা পর্যন্ত। তো এই হাসমত আলী যিনি, উনি দ্বিতীয় শিফটে ঢোকে এবং 10টায় মিলে ঢোকেন এবং তার ডিউটি শেষ করে 2টায় বের হন। তো তিনি 2টায় মিল থেকে বের হয়ে আগে তার বাসায় যান। বাসায় যাওয়ার পর তার মাকে বলেন ভাত দিতে। তো তিনি ভাত খেয়ে তার মাকে বলেন যে আমি যমুনা নদীতে যাব। তো যমুনা নদীতে তিনি মাছ শিকার করার জন্য যাবেন। তো তার মা জিজ্ঞাসা করে সাথে আর কে কে যাবে, আর সে যেন ফিরতে দেরি না করে। তো সে বলে যে না, আমার ফিরতে দেরি হবে না, আমার সাথে আরো 2 জন আছে আমার বন্ধু। তো সেই বলে বাড়িতে থাকা, আমাদের এলাকায় ওটাকে বলে তৈরা জাল, অথবা অন্যান্য এলাকাটাকে ঝাঁকি জালও বলে থাকেন। তবে শুদ্ধ কোনটা সেটা আমার জানা নেই, আমি সেটাকে তৈরা জালই বললাম। তো তিনি তৈরা জাল নিয়ে তার 2 বন্ধুকে সাথে নিয়ে যমুনা নদীতে চলে যান মাছ শিকার করার জন্য। তো মাছ শিকার করার জন্য তারা প্রথমে নদীর যে মূল ঘাট, অর্থাৎ আমাদের এখানে মতিন সাহেবের ঘাট বলে ওইটাকে, তো এই মতিন সাহেবের ঘাটে পৌঁছান এবং সেখানে পৌঁছে এই আমার দাদির যে ভাইপো অর্থাৎ হাসমত আলী, তিনি ওই নদীর উত্তর দিকে রওনা দেন। অর্থাৎ তৈরা জাল দিয়ে খেওয়াইতে খেওয়াইতে তিনি উত্তর দিকে রওনা দেন এবং তার যে 2 বন্ধু, তারা 2 জন দক্ষিণ দিকে রওনা দেন। তো এইভাবে তারা বেশ কিছুক্ষণ খেওয়াতে খেওয়াতে হাসমত আলী উত্তর দিকে চলে যান এবং তার বন্ধুরা দক্ষিণ দিকে চলে যায়। তো হাসমত আলী খেওয়াচ্ছিলেন তৈরা জাল দিয়ে, কিন্তু কোনো মাছ উঠছিল না। তিনি খুব হতাশ হয়, মাছ ওঠে না। এদিকে তার বন্ধুরাও তার থেকে অনেক দূরে, ডাকলে শুনতে পাবে না। তো হাসমত আলী খেওয়াতে খেওয়াতে তিনি দেখেন যে একটা মিষ্টি আলু নদীর পানি দিয়ে ভেসে যাচ্ছে। তো মিষ্টি আলুটা বেশ বড় সড়ো, দেখতে ভালোই ছিল। তো তিনি করেন কি, ওই মিষ্টি আলুটা পানির ভেতর থেকে তুলে পানিতে মিষ্টি আলুটা ধুয়ে 2-1 কামড় খান। খেয়ে তেমন ভালো না লাগায় মিষ্টি আলুটা আবার পানিতে ফেলে দেন। তো মিষ্টি আলুটা পানিতে ভাসতে ভাসতে চলে যায়। তো এরপর ওই হাসমত আলী নদীর পানিতে একটা খেও দেন তৈরা জাল দিয়ে। তো এইবার খেও দেওয়ার পর তিনি জাল যখন গোটাচ্ছিলেন, তো তখন তিনি জালে একটা ভার কিছু অনুভব করলেন। তো তিনি এবার হতাশ থেকে আশায় ফিরলেন, ভাবলেন যে এবার হয়তো জালে কোনো বড় সড়ো একটা মাছ ধরা পড়েছে। তো হ্যাঁ, তিনি যখন টেনে টেনে পাড়ে তুলছিলেন জালটা, দেখলেন যে হ্যাঁ, একটা বড় সড়ো বোয়াল মাছ। তো ওজন প্রায় 20-25 কেজি হবে, এইরকম আকৃতির একটা বোয়াল মাছ। তো তিনি জালটা গুটিয়ে গুটিয়ে পাড়ে তুলছে। তো তিনি দেখলেন যে এই মাছটা তিনি একা তুলতে পারবেন না, মানে হয়তো তুলতে পারবেন, কিন্তু জাল থেকে যখন মাছটা ছাড়াবেন যদি লাফ দিয়ে বের হয়ে যায়। তো তাই তিনি তার যে 2 বন্ধু ছিল দক্ষিণ দিকে গেছে, তাদের 2 জনকে ডাকার চেষ্টা করেন, কিন্তু তারা তার থেকে অনেক দূরে থাকা, তারা তার ডাক শুনতে পায় না। তো তিনি একাই জালটা উপরে তুলে জাল থেকে মাছটা ছাড়ানোর চেষ্টা করেন। তো জালের সাথে মাছটা পেঁচানো ছিল। তো তিনি একদিক থেকে জালের প্যাঁচটা ছাড়াতে ছাড়াতে মাছের দিকে যাচ্ছিলেন। তো যখনই তিনি ওই মাছের কাছে পৌঁছান, তখনই মাছটা জাল থেকে ছাড়িয়ে নিজেকে ছাড়িয়ে
ওই মাছ, বোয়াল মাছটা ওই হাসমত আলীর বুকে জোরে একটা আঘাত করে এবং আঘাত করে ওই মাছটা পানির ভিতরে চলে যায়। তো মাছটা যে বুকে আঘাত করে তিনি অনেক ব্যথা পান, কতক্ষণ নদীর পাড়ে মাটির উপর শুয়ে থাকেন। শুয়ে থেকে কিছুটা দম নিয়ে তিনি আবার ওঠেন। এত বড় একটা মাছ তাহলে ধরা পড়েছিল, তারপরে আবার ছুটে যায়। তো তিনি আফসোস করেন। তো আফসোস করার পর তিনি আবার জাল নিয়ে আবার পানিতে খেওয়াতে থাকেন, কিন্তু না, আর কোনোভাবেই ওই মাছটাকে ধরতে পারেন না। তো তিনি জাল হাতে নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটছিলেন আর ওই মাছটাকে খুঁজতে থাকেন। তো দেখেন মাছটা পানির ওই পাড়েই আছে। তো তিনি মাছটাকে লক্ষ্য করে আবার জাল ফেলেন মাছের উপরে, কিন্তু না, মাছ কোনোভাবেই ধরা পড়ছিল না। তো এইভাবে কয়েকবার চেষ্টা করেন, এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসে। তো তাই নিয়ে জাল নিয়ে তার বন্ধুদেরকে কাছে গিয়ে বাড়িতে চলে আসে। তো বাড়িতে চলে আসার পর তার অনেক জ্বর ওঠে, অস্বাভাবিকভাবেই অতিরিক্ত শরীর অনেক গরম হয়ে যায়, জ্বর ওঠে। এবং জ্বর ওঠার এক পর্যায়ে তিনি নিজেই নিজের জিহ্বা, ঠোঁট, দাঁত দিয়ে কামড়াতে থাকেন। তো এই অস্বাভাবিক লক্ষণ দেখে বাড়ির সবাই তো চিন্তিত হয়ে পড়ে, কি হলো। তো সবাই ভাবে যে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো তাকে রিকশায় করে আমাদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল আছে বর্তমানে, যেটা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হসপিটাল, সেখানে নিয়ে যাওয়া হয়। তো ডাক্তার দেখে কোনো রোগ বা অসুখ ধরতে পারেন না, কোনো ওষুধও দেন না। তো তারা তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে নিয়ে আসার পর বাড়ির মুরব্বী কয়েকজন বলে যে এটা কবিরাজ নিয়ে আসা। তো তখন মুরব্বীদের কথা মতো একজন কবিরাজকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। তো কবিরাজ ওইখানে গিয়ে, তো কবিরাজ তাকে দেখেই বলেন যে একে তো মেসো দেও আমাদের এলাকায় যেটাকে বলে, বা আপনারা হয়তো অনেকে দেও বলে থাকেন, মেসো দেও আক্রমণ করেছে, একে আর বাঁচানো সম্ভব না। তো সবাই বিশ্বাস করে না, কেন বাঁচানো সম্ভব না। তো তখন ওই কবিরাজ হলুদ, মানে কাঁচা যে হলুদ, তো ওই হলুদ 2টা পোড়া দিয়ে 2 কানের মাঝখানে দেয়, কানের ভেতরে দেয়। তো দিলে তখন ওই মেসো দেও কথা বলতে থাকে ওই হাসমত আলীর জবান দিয়ে। তো সে বলে একে তো আমি খেয়ে ফেলেছি, এই আমাকে খেয়ে ফেলেছে, আমি ওর পেটের ভেতরে চলে গেছি, তো একে আর ফেরানো সম্ভব না। তো বলে কিভাবে পেটের মধ্যে চলে গেল? তখন সে বলে ও যখন মাছ শিকার করতে যায়, আমি ওই নদীর ধার দিয়ে মিষ্টি আলুর রূপ নিয়ে ভেসে যাচ্ছিলাম। তো ওই মিষ্টি আলুটা নিয়ে 2-1 কামড় খায়, যার ফলে আমি ওর পেটের ভেতরে চলে যাই। তো এখন আর আমার সম্ভব না, আমি আর ওকে ছাড়তে পারবো না, আমি ওকে খেয়ে ফেলেছি। তো এই বলে কবিরাজ চলে যায়। তো চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি একটা চিৎকার দিয়ে ওই দিনই মারা যান। তো এই ছিল রাসেল ভাই ঘটনা, তো একদম সত্যি ঘটনা। তো তিনি আজ থেকে প্রায় 30 বছর আগে মারা যান এই ঘটনায়। তো ঘটনাটা কেমন লাগলো জানি না, যদি ঘটনাটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ ভূত.com-কে। যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। Spirit, be here with me. কে তুমি? Boot.com. The fear returns with Russell. ইয়েস, শুনছেন ভূত.com এবং আমি আশা করছি যে আপনারা সবাই এনজয় করছেন। আরো ঘটনা রয়েছে, সুতরাং কেউ কোথাও যাবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সঙ্গে পুরোটা সময় থাকবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Boot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং সকল লিসেনার্স।
আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা বেসিক্যালি আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া, আমার ফ্যামিলি রিলেটেড। সো এই ঘটনাটা হচ্ছে খুব সম্ভবত 2007-এর ঘটনা, বাট 2006 অথবা 7 যে কোনো একটা হবে। সো আমি গল্প বলার সুবিধার্থে অ্যান্ড আমার ফ্যামিলি প্রাইভেসি মেনটেনের সুবিধার্থে আমি ফ্যামিলির প্রত্যেকটা চরিত্র বা প্রত্যেকটা ক্যারেক্টারকে ছদ্মনাম হিসাবে ব্যবহার করছি। তো 2007 সালের দিকের ঘটনা, যখন আমার ভাবি, আগে একটু ফ্যামিলির বিষয়টা বলি। ফ্যামিলিতে আমি, বাবা, মা, বড় ভাই, বড় ভাইয়ের ওয়াইফ, এই 5 জন ছিলাম বেসিক্যালি। সো বড় ভাইয়ের ওয়াইফ ওই আপনার 2007-এ ওই সময় একটা বড় ধরনের মারাত্মক ব্যাধি বা রোগে আক্রান্ত হন এবং ওনাকে যখন হসপিটালাইজড করা হয়, ওইখান থেকে ডক্টররা জানান যে তিনি আর হয়তো বেশি দিন পৃথিবীতে থাকবেন না বা বাঁচবেন না। সো এই সময়ের মধ্যে যতটুকু সম্ভব তার সেবা যত্ন করার ট্রাই করেন, সে যা যা খেতে চায় বা যা তার ইচ্ছা সেগুলাকে পূরণ করার চেষ্টা করেন, তার সাথে বিহেভিয়ার ঠিকঠাক রেখে ভালোভাবে সবকিছু মেনটেন করার ট্রাই করেন, কারণ তিনি 4-5 মাসের বেশি আর হয়তো পৃথিবীতে থাকবেন না বা বাঁচবেন না। So, এই কথা শোনার পর খুব স্বাভাবিকভাবে ফ্যামিলির মধ্যে একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়ে গেল। And ওনার অসুস্থতার মাত্রাটা এতই ছিল যে উনি দেখা গেছে একদম বিছানায় পড়ে গেছে, বিছানা থেকে উঠতে পারেন না। খাবার দাবারও একদম খাওয়া বন্ধ হয়ে গেছে টোটালি। মানে খুবই বাজে অবস্থা। তো এই অবস্থায় উনি এভাবেই চলছে, সবকিছু ট্রিটমেন্ট চলছে স্বাভাবিকভাবে। ডাক্তাররা যে সকল ওষুধ সাজেস্ট করেছিলেন সেই সকল ওষুধ দিয়ে ট্রিটমেন্ট, স্বাভাবিক ট্রিটমেন্ট আর কি চালানো হচ্ছে কোনো রকম। অ্যান্ড যা যা উনি চাচ্ছেন, খাবার দাবার টুকটাক এরকম পূরণ করা হচ্ছে আর কি। সো এইভাবেই চলছে। অ্যান্ড উনি আল্লাহর নাম পর্যন্ত কানে দেওয়ার একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল ওই সময়। তো যেই মেইন ঘটনাটা এই গল্পের আকর্ষণ, সেটা হচ্ছে একদিন রাতে উনি ঘুমিয়ে আছেন, সম্ভবত রাত 2:30 কি 2টা হবে এরকম সময় উনি রাত্রে ঘুমিয়ে আছেন। সম্ভবত বলে রাখি, আমরা হচ্ছে এই সময়টাতে ঢাকাতে যে কোনো একটা, পুরান ঢাকার যে কোনো একটা জায়গাতে থাকতাম ঢাকাতে। সো যেই বিল্ডিংটাতে থাকতাম সেই বিল্ডিং এর 2nd ফ্লোরে হচ্ছে ভাবি ভাইয়ারা ওইখানে ওই দিন রাত্রে ছিলেন। সো যেই ঘটনাটা হয় সেটা হচ্ছে রাত 2টা-2:30টার দিকে উনি ঘুমিয়ে আছেন। হঠাৎ করে উনি ঘুমের ভেতর বা স্বপ্নের ঘুরে উনি খেয়াল করছেন কেউ ওনাকে ডাকছে ওনার নাম ধরে। সো ওনাকে এভাবে ডাকছে, উনি সরাসরি ভাবে উত্তর না নিয়ে হু হু করছেন শুধু। সো কিছুক্ষণ পর উনি হচ্ছে এটা স্বপ্নের মাঝেই দেখলেন নাকি উনি চোখ খুলে দেখলেন, বিষয়টা এখন পর্যন্ত উনি ক্লিয়ার না। বাট উনি দেখলেন যে অনেক লম্বা কেউ একজন, সম্ভবত উনি 10 ফুটের বেশির কথা বললেন আর কি, 10 ফুট কিংবা তারও উপরে হবে, মানে 10 ফুটের বেশি হবে। বিকজ উনি যতটুকু আমাকে বর্ণনা করলেন বা ফ্যামিলিতে পরবর্তীতে যতটুকু বর্ণনা করেছিলেন যে উনি যেহেতু দ্বিতীয় তলায় খাটে শুয়ে আছেন, 3য় তলায় ছাদটা ওনার উপরে, রাইট? সো উনি এমন ভাবে বর্ণনা করলেন যে 10 ফুটের কিংবা তারও উচ্চতা সম্পন্ন যেই ব্যক্তিটা, ওখানে দেয়াল ভেদ করে কেউ একজন নেমে আসলেন। ওই তার পরনে ছিল একটা সম্পূর্ণ সাদা কাপড়, কিছু বলতে পারলেন না, বললেন সম্পূর্ণ সাদা একটা কাপড় টাইপ হবে সম্ভবত, সম্পূর্ণ সাদা ড্রেস, অনেক লম্বা সাদা দাড়ি এবং উনি অনেক লম্বা পরহেজগার, হাতে সম্ভবত একটা তসবিহ ছিল। সো উনি এরকম দেখলেন এবং উনি এতই লম্বা যে একদম 2য় তলার ফ্লোরে উনি পা রেখেছেন এবং উনি এত লম্বা যে 3য় তলার যেই ফ্লোর, অর্থাৎ 2য় তলার ছাদ এবং 3য় তলার ফ্লোর সেম জিনিস। ওই জিনিসটা ভেদ করে ওনার মাথার উপরে উঠে গেছে, বাট তিনি সবকিছু দেখতে পাচ্ছেন একদম। তখন 2য় তলার ছাদ একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে অ্যান্ড ওই ব্যক্তিটাকে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। সো উনি বলছেন, ওই সাদা জুব্বা বা এরকম পরিহিত ওই ব্যক্তিটা ভাবিকে বলছেন যে ওইরকম প্রথমে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে ভাবি উত্তর নিলেন এবং স্বপ্নের ঘরেই উনি ওনাকে দেখছেন এবং ওই সাদা কাপড় পরিহিত ওই ব্যক্তিটা বা এই পরহেজগার বা যেটাই বলি, উনি বলছেন যে তখন একটু শীতের সময় ছিল, তো খুব বেশি শীত ছিল না, হালকা শীত ছিল, তো যার কারণে বিছানাতেই একটা কম্বল ভাঁজ করে রাখা ছিল। সো ওই সাদা পরিহিত ওই ব্যক্তিটি ভাবিকে বলছেন যে এই কম্বলের 3য় ভাঁজের ভেতরে একটি গাছ রেখে যাচ্ছি,
এই গাছটি তুই খাবি, ভোরে খালি পেটে খাবি। আর এই ঘটনাটা আমি যেটা দিয়ে যাচ্ছি শুধুমাত্র তোর শাশুড়ি ছাড়া কারোর সাথে শেয়ার করা যাবে না। এবং শাশুড়িকে শুধুমাত্র জানাতে হবে, শাশুড়ি সম্পূর্ণ গাছ প্রসেস করে দিবে, তার মাধ্যমে তুই এই গাছটি খাবি। তুই এই গাছ খেলে সুস্থ হয়ে যাবি। গাছের ব্যাপারে অর্থাৎ ওনার অসুখ সারানোর ব্যাপারে এই ইনস্ট্রাকশনটা দিলেন। এবং এটার পাশাপাশি উনি আরো বেশ কিছু জিনিসপত্র বলে দিয়ে গেলেন, যেমন এই জিনিসগুলো তো প্রথমত কারোর সাথে শেয়ার করা যাবে না, এন্ড আরো কিছু বিষয় বলে গেলেন যে নেক্সট 3 মাসের মধ্যে যেখান থেকেই হোক একটি কালো মুরগি ম্যানেজ করতে হবে, মানে সম্পূর্ণ কালো পশম আবৃত মুরগি ম্যানেজ করতে হবে। একটি মাত্র সাদা পশম বা অন্য কোনো কালারের পশম থাকা যাবে না, একদম হুবহু সম্পূর্ণ মুরগি কালো কুচকুচে মুরগি হতে হবে। এবং সেই মুরগি ম্যানেজ করে 3 রাস্তার মোড়ে ছেড়ে দিতে হবে। 3 রাস্তার মোড়ে ছেড়ে দিলে তারা, মানে উনি যেভাবে বললেন আর কি, 3 রাস্তার মোড়ে একটি কালো মুরগি ছেড়ে দিলে আমরা অনেক কিছু ধন সম্পদ বা এরকম কিছু একটা পাবো। তো উনি বললেন যে এই আমরা যদি মুরগিটা ছেড়ে দিই, মুরগিটা যদি দেওয়া হয়, তাহলে আমাদেরকে অনেক বড় দালান বা রাজপ্রাসাদ যেভাবে আর কি বলি ওইটা দেয়া হবে। পাশাপাশি হচ্ছে ঘাট বাঁধানো পুকুর দেয়া হবে, একদম রাজকীয় হালের একটা বিষয়। এই জিনিসটা বলে গেলেন। এরপর আরো বললেন যে মার্কেটে যাব আমরা, মার্কেটে ফুল ফ্যামিলি, বা আমরা মার্কেটে যাব, মার্কেটে গিয়ে যেই জিনিসটা পছন্দ হবে, যত টাকাই হোক, লাখ টাকার দামের ড্রেস হলেও কিংবা অন্যান্য যেই বিষয় আমরা পছন্দ করব, জাস্ট ওই জিনিসটা মার্কেটে গিয়ে দামাদামি করে আমাদের ভ্যানিটি ব্যাগ বা মানি ব্যাগে যদি হাত দিই, সাথে সাথে আমরা টাকা পেয়ে যাব। টাকা যদি আমরা মানি ব্যাগ খালিও নিয়ে যাই, মার্কেটে গেলে আমরা কোনো জিনিস দামাদামি করার আগে চেক করা যাবে না যে মানি ব্যাগের টাকা আছে কি নাই, এটা চেক করা যাবে না। জাস্ট মার্কেটে গিয়ে যে কোনো জিনিসপত্র কিনতে হবে, কেনার পর মানি ব্যাগে কিংবা মহিলাদের যে ভ্যানিটি ব্যাগ থাকে, ভ্যানিটি ব্যাগে চেক করলেই আমরা টাকা পেয়ে যাব। তো এই সব বিষয়সমূহ উনি বললেন। বলার পরে উনি সামহাও এইসব বলছিলেন, হঠাৎ করেই উধাও হয়ে গেলেন উনি। অ্যান্ড ফজরের আজান দিল তার ঘন্টাখানেক পর। ফজরের আজান দেওয়ার পর ভাবি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর উনি ভাবলেন এসব স্বপ্ন ভেবে কিন্তু তারপরেও বললেন, যেহেতু বলছে একটু কম্বলটা চেক করে দেখি কিছু আছে কিনা আসলে। তো কম্বলের 3য় নম্বর ভাঁজ তিনি ওপেন করলেন। ওপেন করার পর দেখলেন যে আসলেই যেটা বলা হয়েছে, এক মুঠো গাছটা যতটুকু আম্মুর কাছ থেকে শুনেছিলাম বর্ণনা করলেন কি ধরনের একটা গাছ। নর্মালি এইসব গাছ পাওয়া যায় না, বাট আম্মু অনেক ছোট থাকতে গ্রামগঞ্জে দেখতেন ওই ধরনেরই একটা গাছ, সম্পূর্ণ হুবহু এরকম না, বাট ওই ধরনের পাতার আকৃতি সম্পূর্ণ একটি গাছ। গাছটির নাম বলেছিলেন, বাট এই মুহূর্তে আমার এটা মনে করতে পারছি না। যাই হোক, মানে মাঝে মাঝে অনেক সময় আগে দেখা যেত এই ধরনের গাছ। তো এই ধরনের গাছ ভাবি এরকম পেলেন। কম্বলের 3য় ভাঁজ থেকে গাছটি নিলেন, নিয়ে আম্মুর সাথে এই বিষয়টা শেয়ার করলেন। এবং আম্মু ওনার কথা শুনে, আম্মু প্রথমে বিশ্বাস করলেন না ভাবির কথা শুনে, কিন্তু তারপরেও বললেন যে ট্রাই করে দেখা যেতেই পারে, যেহেতু পেয়েছি অ্যান্ড যেহেতু ডাক্তাররা কোনো ট্রিটমেন্ট দিতে পারেননি, এই বিষয়টা ট্রাই করে দেখলে ক্ষতি কি। তো উনি ওই ভাবির কথা মতো, মানে পরহেজগার বা ওই সাদা কাপড় পরিহিত ব্যক্তি ভাবিকে যেভাবে বলেছেন, ভাবি আম্মুকে আবার সেভাবে বলেছেন। তো আম্মু ওই ক্রাইটেরিয়া গুলো মেনটেন করে গাছটাকে প্রসেস করলেন। গাছ প্রসেস করার পর ভাবিকে গাছটা এভাবে খাওয়াই দেওয়া হলো, বা যেভাবে প্রসেস করতে বলা হয়েছিল সেভাবে করা হলো। তো তারপর থেকে ভাবি এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ আছেন। 2007 সালের ঘটনা, এখন 2021 সাল, এখন পর্যন্ত ভাবি সম্পূর্ণ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তার এখন পর্যন্ত আর কোনো প্রবলেম, ওই রিলেটেড কোনো প্রবলেমই হয়নি, ছোট বড় মিলে কোনো প্রবলেম এখন পর্যন্ত তিনি আর ফেস করেন নাই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। তবে এই ক্ষেত্রে আরো যেই বাকি বিষয়গুলো বলেছিলেন, যেমন বলা হয়েছিল যে মুরগি নিয়ে 3 রাস্তার মোড়ে যদি দেয়া হয়, তাহলে সেক্ষেত্রে কাঠ বাঁধানো পুকুর বা এরকম দেয়া হবে, কাঠ বাঁধানো পুকুর আলা বাড়ি রাজপ্রাসাদ এরকম দেয়া হবে। সো যেহেতু প্রথমে গাছ খাওয়ানোর পরেও তখন ইনিশিয়াল রেজাল্ট আসে নাই, কারণ ডাক্তারের কথা মতে ভাবি বাঁচবে 4 থেকে 5 মাস, যদিও আল্লাহ ভালো জানতেন কত মাস বাঁচবেন, বাট ডাক্তারের কথা যেটা আর কি 4-5 মাস বাঁচবেন। তো 4-5 মাস তো ডাক্তারের কথা অনুসারেই বাঁচার কথা। তো ওষুধের ফলাফল তখনও আসছে কিনা সেটা যেহেতু আমরা জানতে পারছিলাম না, সো আমরা মুরগির বিষয়টাকে আর কেয়ার করা হয়নি আমাদের ফ্যামিলি থেকে, কারণ 3 মাসের ভেতরে মুরগি দেওয়ার ডেট ছিল যে আগামী 3 মাস অর্থাৎ 90 দিনের ভেতরে মুরগি 3 রাস্তার মোড়ে দিতে হবে, বাট আমরা এটা প্রথমে দেই নাই। আমরা দিয়েছিলাম এটা মেবি 6-7 মাস পরে, যার কারণে এরকম
পরবর্তী যে অন্যান্য রেজাল্ট গুলা সেগুলো আমরা হয়তো বা পাই নাই, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন মার্কেটে যাওয়া, মার্কেটে গিয়ে কোনো কিছু কেনা, কোনো কিছু কিনে মানি ব্যাগে হাত দেয়া, দিয়ে টাকা পাওয়া, এই বিষয়গুলো আমরা পরখ করে দেখতে চাই নাই। কারণ দেখা গেছে যে মার্কেটে গেলাম, কোনো একটা জিনিস কিনলাম, টাকা পর্যাপ্ত নাই, তখন হয়তো মার্কেটে একটা প্রবলেম তৈরি হতে পারে দোকানদারদের সাথে। ঢাকার দোকানদার তো অন্যরকম। নো অফেন্স টু এনিওয়ান, কোনো দোকানদারকে আমি ছোটভাবে দেখছি না, বাট আমি জাস্ট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা বললাম এনিওয়ে। সো মার্কেটের এই বিষয়গুলো কিংবা মুরগির বিষয়গুলো পরবর্তীতে অনেক নির্দিষ্ট সময় যতটুকু বলা হয়েছিল এরও অনেক পরে ওই জিনিসগুলা করাতে হয়তো বা রিয়েল লাইফ রেজাল্ট আমরা ওই বিষয়গুলো থেকে পাই নাই, বাট একদম রুগীকে সুস্থ করার যে বিষয়টা, গাছটা দিয়ে গাছ সেবন করার পরে যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আমরা পেয়েছিলাম। সো এই ছিল আমার সম্পূর্ণ ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং রাসেল ভাই আপনার যদি ঘটনাটি ভালো লাগে লিসেনারদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার কাছে এছাড়াও আরো বেশ কয়েকটা ঘটনা রয়েছে, আশা করছি পরবর্তীতে শেয়ার করতে পারবো, এবং আশা করছি সেগুলো আপনাদের পছন্দ হবে। উল্লেখ্য যে আমি ক্লাস 7-এ যখন পড়তাম, ক্লাস 6-7-এ, তখন মেবি 2013 সাল থেকে আমি ভূত এফএম এর সাথে ছিলাম, এবং এখন পর্যন্ত ভূত.com এর সাথে আছি। সো আশা করছি ভবিষ্যতে পাশে থাকতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের আজকের শেষ ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তো খুবই ভালো, না ভালো লাগলে আমাকে গালি দিয়েন 2টা। বাট যিনি পাঠিয়েছেন, তিনি কষ্ট করে পাঠিয়েছেন, তাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা শুনে আসি আমাদের পরবর্তী ঘটনা। Spirit, be here with me. কে তুমি? Book.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসেল ভাই, আমি হাবিব নারায়ণগঞ্জ বন্দর থেকে বলছি। রাসেল ভাই, আমি ভূত এফএম এর প্রায় দীর্ঘদিন যাবৎ ভূত এফএম শুনতেছিলাম। তো ভূত এফএমটা যখন বন্ধ হয়ে যায় তখন মানসিকভাবে একটা কষ্ট পাচ্ছিলাম। অল্টারনেটিভ আসলে কিছু খুঁজছিলাম, যেহেতু দীর্ঘদিনের একটা অভ্যাস। তো ভূত.comটা চালু হওয়ার পর আসলে খুবই মানসিকভাবে একটা প্রশান্তি লাভ করি, যে প্রতি শুক্রবার দিন যে বিনোদন বা ভয়ের যে ব্যাপারগুলা, সেটা আবার ফিরে এসেছে ভূত.com এর মাধ্যমে। তো রাসেল ভাই, দীর্ঘদিন যাবৎ ভূত এফএম বা ভূত.com শুনলেও কখনো আসলে ওইভাবে কোনো ঘটনা শেয়ার করা হয়নি। তো ছোটবেলা থেকে যেহেতু অতি প্রাকৃতিক বিষয়গুলোর সাথে একটা সম্পর্ক বলা যায়, আগ্রহ বলা যায় থাকার কারণে, তো জীবনের এই সময় পর্যন্ত ঘটে গিয়েছে অনেক ঘটনা পরিবার, পরিজন, পরিচিত জনের সাথে, এবং এই ধরনের ঘটনা শোনা, কালেক্ট করা, এগুলিও ছিল এক ধরনের আগ্রহের বিষয়ের মধ্যে। তো বহু ঘটনা থাকা সত্ত্বেও ঘটনা একবার হয়তো পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো সেটা সিলেক্ট হয়নি। আরেকবার আপনার এক রিলেটিভের কাছ থেকে আপনার নাম্বার নেওয়ারও চেষ্টা করেছিলাম, সেটাও হয়তো কোনো কারণে নেওয়া হয়নি। তো যাই হোক, সেই দিকে কথা লম্বা না করে আমি বলা যায় এক ধরনের নিজের চোখে দেখা একটি ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটা আজ থেকে প্রায় 8-9 বছর আগের কথা। আমাদের বন্দরের চৌধুরী বাড়ি একটা এলাকা আছে, সেখানে কাজীবাড়ি পাশেই, কাজীবাড়ি একটা স্কুল, মসজিদ এবং একটা পুকুর আছে। তো আমার ছোট ফুপির বাসা সেখানে হওয়ায় আমরা মাঝে মধ্যে গেলে, আমার এক ফুফাতো ভাই আছে, আমরা একসাথে ওইখানে বসতাম, গল্প করতাম, এটা আমাদের অভ্যাস ছিল। তো একদিন রাত, খুব বেশি নয়, প্রায় 9টা কি 9:30টার দিকে আমরা ওইখানে, একটা মসজিদ আছে, মসজিদের ঠিক দক্ষিণ যে পাশটা, সেখানে একটা ফুলের বাগান, সেই এলাকাটাতে ফুলের চাষ হয় প্রচুর। তো ফুলের বাগান আছে, ফুলের বাগানের ঠিক পরেই বিশাল এক বিল। বিল পার হয়ে অনেক দূরে, মোটামুটি অন্য একটা এলাকা। তো সেখানে বিলে নামার জন্য যে রাস্তা, ওই ফুলের বাগান পেরিয়ে, সেই জায়গাটা আসলে মানে অত একটা মানে ভালো পরিবেশ না, মানে অনেকটা এরকম যে একপাশে একটা চালতা গাছ বলা হয় আমাদের এখানে, চালতা গাছ, আর একটা পাশে হচ্ছে, রাস্তার আরেক পাশে হচ্ছে পরিত্যক্ত একটা বাথরুম, সাথে একটা পরিত্যক্ত পুকুর। তো সাধারণত ওই জায়গাটার মধ্যে মানুষের যাতায়াতটা খুবই কম থাকে।
তো আমরা ওই দিকটায় বসেছিলাম, আমি এবং আমার ফুফাতো ভাই। তো এই সময় দেখলাম একটা লোক আসলো। লোকটা অত লম্বা না, খাটো করে মধ্যবয়সী একটা লোক। তো সে মানে বলতে গেলে এক ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা এবং মানে একটা উদ্ভট পরিস্থিতির মধ্যে সে আমাদের কাছে সাহায্য চাইলো যে উম, মানে কোনো একটা কিছু তাকে আক্রমণ করেছে এরকম একটা বিষয়। তখন আমরা যখন মোবাইলের লাইট অন করলাম, অন করে দেখলাম যে লোকটার শরীরের মধ্যে প্রায় বলতে গেলে কাঁধের দিক থেকে হাতের কবজি পর্যন্ত এবং বুকের দিকের এই অংশগুলোতে প্রায় বলতে গেলে মানে খুবই এক ধরনের হিংস্র কোনো প্রাণী যদি খামচে দেয় ওই ধরনের অবস্থা। লোকটার শরীর দিয়ে অনেকটা বলতে গেলে রক্ত পড়ছিল। তখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার ভাই, কি হয়েছে, আপনি কোথা থেকে আসলেন, আর এই অবস্থা কেন আপনার? তখন ওই লোকটা আমাদেরকে তার ঘটনাটা বিস্তারিত বললো এবং সাথে সাথে আমরা ওই জায়গাটায় গেলাম, আরো দু একজন লোক নিয়ে লাইট টাইট নিয়ে আমরা ওই জায়গাটায় গেলাম। তো তার কথা এবং ওইখানকার পরিবেশ পরিস্থিতিটা আমরা দেখলাম যে আসলেই সামঞ্জস্যপূর্ণ বা একই রকম। তো যেই ঘটনাটা তার সাথে হয়েছিল সেটা হচ্ছে বিকাল দিকে তার দুইটা বন্ধু আসে ওই অপর বিলের অপর পাশে যে গ্রাম ওই দিক থেকে। দুইটা বন্ধু তার কাছে আসে তার এলাকায়, এবং সে বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বলতে গেলে এক ধরনের বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে বন্ধুদের গ্রামের ওইদিকে চলে যায়। তো সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে প্রায় রাত্র এসে পড়ে এবং ওই সময় সে বন্ধুদের থেকে বিদায় নিয়ে সে বলে যে তো আমি তো আমার গ্রামে যাব। তো বন্ধুরা বলে যে যেতে পারবি? তো সে বলে যে হ্যাঁ সমস্যা নেই, কারণ তার মাঝে মধ্যে ওই দিকটায় চলাচল করার এরকম অভ্যাস ছিল। তো সে যখন মোটামুটি বিল পার হয়ে এই ফুল বাগানের কাছাকাছি আসে, এখানে ডালিয়া ফুলের একটা বাগান ছিল। তো সে ডালিয়া ফুলের বাগানের অপর পাশ দিয়ে মানে একটা পাশ দিয়ে আসতেছিল, অপর পাশের জায়গাটার মধ্যেই ছিল হচ্ছে ওই পরিত্যক্ত পুকুর বা চালতা গাছ বা পরিত্যক্ত বাথরুম এই ধরনের যে জায়গাটা। তো সে যখন এইদিকে আসে সে লক্ষ্য করে চাঁদের আলোতে যে ওইখানে পুকুরের পাড়ে একটা লোক বসা, মানুষের মতোই অবয়ব একটা লোক বসা, পিছন দিক দিয়ে লোকটা বসা। তো তখন সে মনে করে যে হয়তো তার পরিচিত পরিজন কেউ হয়তো একা একা বা তার কোনো বন্ধু এখানে বসে আছে। তখন সে চিন্তা করে বন্ধুর সাথে একটা সিগারেট খাওয়া যায়। সে ডাক দেয়, দূর থেকে ডাক দেয় যে কে এখানে বসে আছেন। তো কোনো কথা টথা আসে না। তো সে কয়েকবার যখন ডাক দেয় খুব জোরে জোরে সে ডাকাডাকি করে, এই কে, কথা শুনতে পাচ্ছেন না, পরিচয় দেন। তখন ওইখানে বসে থাকা ওই অবয়বটা অনেকটা তার দিকে মানে বডিটা স্বাভাবিক রেখে মাথাটা ঘুরে তার দিকে তাকায়। যখন তার দিকে তাকায় সে চাঁদের আলোতে যেটা দেখতে পায় যে খুবই বিকট এবং খুবই খুবই ভয়ঙ্কর একটা মানে অবয়ব বা একটা ফেস, যেটা সে তার জীবনে কখনো সে দেখেনি এবং যেটা যেরকমটা সে কখনো কল্পনাও করেনি। এইরকম একটা বীভৎস এবং ভয়ঙ্কর একটা ফেস, একটা লোক সেখানে বসা, এবং সেটা তার দিকে খুবই রাগান্বিত একটা দৃষ্টিতে তার দিকে তাকায়। এবং এক ধরনের বলতে গেলে ওইখান থেকে বসে সে যেটা বলে যে ওই অবয়বটা ওইখানে বসেই মানে তার হাতটাকে প্রসারিত করে দেয় এবং সে তার থেকে প্রায় বলতে গেলে প্রায় 20 ফিট দূরে ছিল। ওই অবয়বটা ওইখানে বসে 20 ফিট দূর থেকে তাকে ধরে হাত বাড়িয়ে তাকে ধরে টেনে হিচড়ে তার কাছাকাছি নিয়ে যায়। এবং তাকে যখন ডালিয়া ফুলের বাগানের মধ্য দিয়ে টেনে নিচ্ছিল, আমরা যখন ওইখানে যাই দেখি যে ওই ফুলের এই একটা মানে একটা মানুষকে যদি ফুল বাগান দিয়ে টেনে হিসড়ে নেওয়া হয় ওইখানগুলার গাছগুলা যেরকম মানে নুয়ে পড়ার কথা, ঠিক ওই জিনিসটাই দেখতে পাই। তাকে যে এখান দিয়ে যে টেনে হিসড়ে নেওয়া হয়েছে সেই জিনিসটা ওইখানে আমরা যে প্র্যাকটিক্যালি সাথে সাথেই দেখি। তখন তাকে টেনে হিসড়ে যখন ওই অবয়বটা তার কাছাকাছি নেওয়ার পরে তাকে টানা হেঁচড়া শুরু করে ওই পরিত্যক্ত পুকুরে নামানোর জন্য। তো সেও এক ধরনের খুব সাহসী মানুষই ছিল, শক্তিও ছিল যথেষ্ট। সে ওইটার সাথে খুব ধস্তাধস্তি করে এবং সে বুঝতে পারে যে আমি আসলে কোনো খারাপ একটা জিনিসের খপ্পরে পড়ে গেছি, এখন আমাকে বাঁচার জন্য চেষ্টা করতেই হবে, হাল ছেড়ে দিলে চলবে না। সে যথেষ্ট চেষ্টা করে ওইটার সাথে ধস্তাধস্তি করে, কিন্তু সে ওইটার সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। ধস্তাধস্তির এক পর্যায়ে তার শরীরে এক ধরনের বলতে গেলে মানে তার শরীর নিস্তব্ধ হয়ে আসে, শরীর থেকে শক্তি কমে যায়। তখন একেবারে শেষ মুহূর্তে যে ছিল পুকুর পাড়ের যে জমির যে আইল থাকে
এই আইলের মধ্যে সে ধরে আটকে থাকে, আর পা ধরে ওইটা তাকে পানিতে নামানোর জন্য, হয়তো এখানে মেরে ফেলার জন্য এইভাবে নামানোর চেষ্টা করে। তখন তার ভিতরে একটা মানে খেয়াল আসে যে আসলে আমি তো এটার সাথে শক্তিতে কোনোভাবে পারতেছি না। তখন তার ভিতরে এই খেয়ালটা আসে যে আসলে আমি তার সাথে শক্তিতে পারবো না। তখন তার মনে আসে যে দোয়া দুরুদ গুলা আছে আমাদের, সে সূরা ইখলাস, সূরা ফাতিহা এগুলা পড়তে থাকে। মনের মধ্যে যেই দোয়াগুলো আসতেছিল সেগুলাই সে জোরে 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 পড়তে থাকে। এবং সে বলে যে যখন সে দোয়া পড়তে থাকে একটা পর্যায়ে ওই জিনিসটা তাকে ছেড়ে দেয়, এবং সে দেখে ওইটা তাকে ছেড়ে দিয়ে তার থেকে একটু দূরে অবস্থান করে। তখন সে জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং দেখে যে সেই জিনিসটা আস্তে 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 তার থেকে মানে বলতে গেলে মানে অনেকটা লাফ দিয়ে দিয়ে মানে এক একটা লাফ অনেকটা এরকম যে কয়েকশো ফিট, এক লাফে সে কয়েকশো ফিট জায়গা অতিক্রম করে। এইভাবে তার থেকে ওইটা দূরে চলে যায়। এবং সে ওইখান থেকে পরে ওইখান থেকে ফিরে আসে এবং আসার পথে আমাদের সাথে সাক্ষাৎ হয় এবং আমরা ওইখানে যাই। যাওয়ার পর যেটা দেখি যে ওইখানে যে জমির ফুলের যে জমিটা আছে ওইটার চারদিকের যে বাঁশ দিয়ে আপনার বাউন্ডারি করা, বাউন্ডারি গুলো ওই জায়গায় ভাঙা, এবং ডালিয়া ফুলগুলা একটা জায়গায় তাকে যে টেনে হিসড়ে আনা হয়েছে সেইটা ওইখানে ওইভাবে নুয়ে পড়েছে। এবং মাটির মধ্যে অনেক খামচা খামচির যে দাগগুলা তার শরীর, এবং মাটির মধ্যে অনেক খামচির যে দাগগুলা একদম স্পষ্ট ওইভাবে ছিল। ওই অবস্থায় আমরা প্রায় 3-4 জন ওইখানে যাই এবং জিনিসগুলা দেখি। এবং এই ছিল রাসেল ভাই আমার আজকের ঘটনা। তো যদি সময় হয় ইনশাল্লাহ আরো অনেক ঘটনা এরকম আছে নিজের প্রত্যক্ষ করা বা নিজের কাছের মানুষদের থেকে শোনা। ইনশাল্লাহ যদি সুযোগ হয় অবশ্যই আবার শেয়ার করব আপনার সাথে। ধন্যবাদ রাসেল ভাই। আমার ঘটনা যদি ভালো লাগে ইনশাল্লাহ প্রচার করবেন, আর ভালো থাকবেন। শুভকামনা রইল boot.com এর সকল লিসেনারদের জন্য। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।